আসসালামু আলাইকুম। আমি শুধু চেয়েছি তোমায় এই গল্পের ৯ নম্বর পর্ব নিয়ে আইসা পড়ছি। শুনশান নিস্তব্ধ নিরিবিলি চারিপাশ, ভীষণ যাতনায় দুলছে পৃথিবীটা। ফাঁকা মস্তিষ্ক, রক্তরঞ্জিত দগদগে হৃদয় আর রিভলভার থেকে বের হওয়া ক্ষুদ্র ক্ষুদ্র বুলেটের মিছিল। ব্যাস, মুহূর্তেই চারিদিকে ছড়িয়ে পড়ে কান্না, হাহাকার, যন্ত্রণা আর লাশের গন্ধ। ঠিক তার উপর দাঁড়িয়ে দক্ষ শুটারদের মতোই এক হাতে গান চালাচ্ছে অসম্ভব সুদর্শন অথচ হৃদয়হীন ভালোবাসার মানুষটা। কি তার আসল পরিচয়? কী বা তার নাম? অরণ্য নাকি এরিস? বুলেটের মতোই এই বিষাক্ত প্রশ্নটা মাথায় আঘাত হানার সঙ্গে সঙ্গে আচমকা দুচোখ খুলে ফেলে ঈশানী। চোখ খোলা মাত্রেই ভীষণ যন্ত্রণায় টনটন করে ওঠে ওর মাথা, যেন কেউ হাতুড়ি পেটা করে যাচ্ছে অনবরত। চোখের সামনে দৃশ্যপট এখনও স্পষ্ট নয়, সবকিছু ধোঁয়াশা, কেমন যেন দুলছে দুনিয়াটা। যতক্ষণে চোখের ঘোলা দৃষ্টি স্পষ্ট হল, ততক্ষণে ঈশানী বোধ করল এটা ওর ২ কামরার চিটাগংয়ের সেই ফ্ল্যাট নয়, বরং অন্য কোনো জায়গা। যুদ্ধের পরমুহূর্তের মতোই চারিদিকে শান্ত, নিরিবিলি, হিমশীতল ঠান্ডা পরিবেশ বিরাজমান। মাথার উপর বিস্তৃত নান্দনিক কারুকাজ করা সফেদ সিলিং, তার ঠিক মাঝখানে ঝুলছে কয়েক তলা বিশিষ্ট দামি ও ঝাড়বাতির বহর। পুরো রুমটা রাজকীয় প্যালেসের মতোই সুন্দর আর সুসজ্জিত। সম্পূর্ণ মেঝেতে বিছানো হয়েছে মখমলের নরম গালিচা, অথচ এত বড় কক্ষে ইস্যু ব্যতীত আর একটা মানুষের উপস্থিতি পর্যন্ত নেই। কি আশ্চর্য! চারিদিকে চোখ বোলাতে বোলাতেই আস্তে করে উঠে বসে ঈশানী। কি জানি, মাথাটা এখনও কেমন চক্কর দিচ্ছে বারে বারে। রুমের এক সাইডে বিশাল ওয়াল মিরার টাঙানো। কিছু একটা ভেবে বিছানা ছেড়ে ধীর পায়ে এগিয়ে গিয়ে ওয়াল মিরারের সামনে দাঁড়াল ঈশানী। দেখল ওর পরনে ছেঁড়া চুড়িদার, যা গতকাল রাতে জঙ্গলের ডালপালায় লেগে ছিঁড়ে গিয়েছিল। উস্কো খুস্কো চুল, পাংশুটে মুখশ্রী, মহাসমুদ্রের মতো গাঢ় নীল চোখ দুটোর সৌন্দর্যটুকুও আজ উবে গিয়েছে কোথায় যেন। ফর্সা লাশময়ী মুখটা শুকিয়ে ফ্যাকাশে বর্ণ ধারণ করে আছে। মুখের আশেপাশে একটু ভালোভাবে লক্ষ্য করতেই ঈশানী দেখতে পেল কাল রাতের শুকিয়ে যাওয়া রক্তের দাগ। এতে কত মানুষের রক্ত লেগে মরচে ধরে গিয়েছে তা ভাবতেই গা গুলিয়ে বমি চলে এলো ঈশ্বর। এতক্ষণ ধরে নিজেকে আয়নার সামনে খুঁটিয়ে দেখতে দেখতেই ঈশানী আচমক বোধ করল কাল রাতটা মিথ্যে ছিল না। তার মানে কোনো কিছুই স্বপ্ন ছিল না। চট করেই সচকিত হয়ে ওঠে ওর মস্তিষ্ক। একে একে মনে পড়ে যায় কাল সন্ধ্যা রাতের সকল স্মৃতি। মানুষপটে স্পষ্ট হয়ে ওঠে ভালোবাসার মানুষটির নিষ্ঠুরতম বর্বরতা। নতুন করে শুরু হয় হৃদয়ের রক্তক্ষরণ। এত বড় সত্যিটা মস্তিষ্কে দ্বিতীয়বারের মতো পুনরুজ্জীবিত হওয়ায় দুহাতে চুল খামচে ধরে চিৎকার করে মেঝেতে বসে পড়ে ঈশানী। কাঁদতে কাঁদতে একাই বিড়বিড় করে বলে ওঠে, তার মানে কিছুই স্বপ্ন নয়, সব সত্যি, সব কিছু সত্যি। ও আসলে অরণ্য নয়, মাফিয়া বস, এরিস। জিশান ঠিকই বলেছিল, এরিসের মতো মানুষরাই সুইট ডেমন, যারা আমাদের আশেপাশেই ভালো মানুষ সেজে ঘুরে বেড়ায়, অথচ আমরা তাদের মুখোশের আড়ালের আসল চেহারাটা ধরতেই পারি না। কিন্তু তার মতো একটা অপবিত্র মানুষকে কিভাবে আমি এতটা ভালোবেসে ফেললাম? হায় খোদা, আমি যে পবিত্র! আবারও হৃদয় বিদারক এক অসহায় চিৎকার বেরিয়ে আসে ঈশানীর বুক চিরে। আফসোস আর হৃদয় ভাঙার চোরাবালিতে ক্রমশ তলিয়ে যাচ্ছে ঈশানী। শুধু মনে হচ্ছে কেউ পেছন থেকে ছুরিকাঘাত করে ক্ষতবিক্ষত করে দিয়েছে ওর বুকের ভেতরটা। মেঝেতে ঝুঁকে পড়ে কাঁদতে কাঁদতে ঈশানী আবারও বলে ওঠে, সবাই ঠিকই বলে, আমি যতই আত্মবিশ্বাসী হওয়ার ভান ধরে থাকি না কেন, আসলে ভেতর থেকে আমি একটা বোকা, সত্যিকারের বোকা, যার এই নিষ্ঠুর দুনিয়া সম্বন্ধে কোনো ধারণা নেই। জিশান ঠিকই বলে, কিচ্ছু জানি না আমি, কিচ্ছু না। জিশানের কথা বলতে বলতে হুট করে ঈশানীর মনে পড়ে গেল জিশান কাল রাতে ওর সাথেই ছিল। তাছাড়া এই জায়গাটাও তো ভারী অচেনা। অগতই কান্নাকাটি বাদ দিয়ে তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো ঈশানী। ভেতর ভেতরে শঙ্কা জেগেছে ওর। এরিস ইউভান এত সহজে ওদের ছেড়ে দিল, ছেড়ে যখন দিলই, তাহলে জিশান কোথায়? আর ও বা কোথায় আছে এখন? নিজের অবস্থান জানার জন্য এবার জলদি ছুটে গিয়ে কক্ষের বাইরে পা বাড়ালো ঈশানী। তবে দরজা খোলার সঙ্গে সঙ্গে দুজন ব্ল্যাক স্যুট পরিহিত ফরেনার গার্ডস এসে আটকে দেয় ওকে। এমন দানবীয় দেখতে লোকগুলোর সঙ্গে কথা বলার সাহস হলো না ঈশানীর। তাই ধীরে ধীরে পিছিয়ে গিয়ে রুমের জানালার কাছে ছুটে যায় ও। ওটাকেই বহু কসরতে টেনে হিঁচিয়ে খুলে বাইরের পরিবেশটা বোঝার চেষ্টা চালায় কিছুক্ষণ। জানালার পাশেই সরু করিডোর, ঠিক তার থেকে কয়েক হাত দূরে সামনের দিকে দৃষ্টিপাত করতেই শান্ত নদীর মতো চোখ দুটো আতঙ্কে জর্জরিত হয়ে উঠল ঈশানীর।
চোখের সামনে যেন পুরো দুনিয়া দুলে উঠল ওর। আকস্মিক ঘটনায় স্তব্ধ হাঁ হয়ে যাওয়া মুখটা দু হাতে চেপে ধরে নিজের অজান্তেই কয়েক কদম পিছিয়ে এলো ঈশানী। পিছু হাঁটতে হাঁটতে ভয়ে থরথরিয়ে কেঁপে উঠে অস্পষ্ট আওয়াজে বলে উঠল, এটা তো মাঝ সমুদ্র, তাহলে আমি এখানে কেন? কোথায় আছি আমি? চারিদিকে আরও একবার ভয়ে ভয়ে চোখ বোলালো ঈশানী। দেখতে দেখতে এতক্ষণে খেয়াল করে বুঝতে পারল আসলে তখন থেকে ওর মাথা ঘুরছে না, বরং সমুদ্রের মাঝখানে হওয়ায় এই বিশাল আকৃতির বিলাসবহুল জাহাজটাই ঢেউয়ের তালে তালে বারবার দুলে উঠছে। এই পর্যায়ে এসে ঈশানীর মস্তিষ্ক পুরোপুরি ফাঁকা লাগছে। এই মুহূর্তে জিশানের কথা তো দূরের থাক, নিজের জীবনটাই ওর কাছে অর্থহীন মনে হচ্ছে। মুহূর্তের মাঝে জীবনের আশা আকাঙ্ক্ষা ভবিষ্যৎ ভালোবাসা সবকিছু ভুলতে বসেছে মেয়েটা। মনে হচ্ছে জীবনটা এখানেই থমকে যাবে, তীরহারা এই প্রকাণ্ড সমুদ্রের মাঝেই হারিয়ে যাবে নীল চোখের মেয়েটা। অগত ঈশানী আর কোনো কিছু না ভেবেই একেবারে নির্দ্বিধায় থপ করে বসে পড়ল গালিচা বিছানো মেঝের ওপর। প্রচণ্ড মানসিক ধাক্কায় ঈশানী হয়তো আবারও জ্ঞান হারাবে। ঠিক এমন সময় দরজা খোলার ক্যাচক্যাচ আওয়াজে আরেক দফা সচকিত হয়ে উঠল ওর মস্তিষ্ক। তৎক্ষণাৎ আস্তে করে ঘাড় ঘোরালো ঈশানী। দেখল বড় বড় পা ফেলে ওর দিকে এগিয়ে আসছে মাফিয়া বসটা। দেখতে সবসময়ের মতোই স্টাইলিশ, ভ্রুতে পিয়ার্সিং, হাতে পাইথন খচিত ট্যাটু, ব্রেসলেট, অধরতলার কালো তিল সবকিছু এখনও বিদ্যমান। পরনে সেই ব্ল্যাক স্যুট, ঠিক ওর মনের মতোই কালো আর কুৎসিত। কি জানি কি হলো, এরিশকে দেখা মাত্রই এতক্ষণ ধরে ভেতরে ভেতরে চাপা পড়ে থাকা ক্রোধান্বিত সত্তাটা হঠাৎ করেই জাগ্রত হয়ে উঠল ঈশানীর মাঝে। মাত্রাতিরিক্ত ক্ষোভের বশবর্তী হয়ে দৌড়ে গিয়ে হিংস্র বাঘিনীর ন্যায় আচমকা ঝাঁপিয়ে পড়ল এরিশের ওপর। নরম দু হাতে ওর শার্টের কলারটা শক্ত করে চেপে ধরে চিৎকার দিয়ে বলে উঠল, নিষ্ঠুর, মিথ্যাবাদী, প্রতারক, তুই একটা খুনি, তোকে আমি পুলিশে দেব। ঈশানীর কথায় মনে মনে কিঞ্চিত হাসল বোধহয় এরিশ। এরিশের পেছনেই দুজন মহিলা সার্ভেন্ট হাতে কিছু জামা কাপড় আর খাবার নিয়ে দাঁড়িয়েছিল। ও হাতের ইশারায় তাদেরকে চলে যেতে বললে সার্ভেন্টগুলো তাড়াহুড়ো পায়, জায়গা ত্যাগ করে। ঈশানী এখনও চিল্লাপাল্লা করেই যাচ্ছে, কি বলছে কাকে বলছে কিচ্ছু মাথায় নেই ওর। জিসানকে কি করেছিস? ওকে ছেড়ে! বাক্যটুকু আর শেষ করতে পারল না ঈশানী। তার আগেই এরিশের শক্ত হাতের চপেটাঘাতে ঘুরে ছিটকে পড়ল মেঝেতে। ঈশানী সরে যেতেই এরিশ এদিক ওদিক ঘাড় ফুটিয়ে নিজের সিল্কি চুলের ভাঁজে আঙ্গুল চালাতে চালাতে বলে ওঠে, আইস, দিস ইজ টু মাচ। এরি সুভানের কলারে হাত দেওয়ার সাহস হলো কি করে তোমার? থাপ্পড়ের আঘাতটা এতই জোরে ছিল যে ঈশানীর ঠোঁট কেটে রক্ত বেরিয়ে এসেছে, তবুও নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না ও। হুট করে প্রেমিক পুরুষের এহেন হিংস্র রূপ মেনে নেওয়া কষ্টকর, ঈশানীও নিজেকে বিশ্বাস করিয়ে উঠতে পারছিল না কিছুতেই। তাই তো সহসা পেছনে ঘুরে আহত গলায় এরিশকে ডেকে উঠল, অরণ্য! ঈশানী ডেকে ওঠার সঙ্গে সঙ্গে দ্রুত কদমে এগিয়ে এসে ওর সামনে এক হাঁটু ভাঁজ করে বসে ঈশানীর চোয়ালটা শক্ত হাতে চেপে ধরে গর্জে উঠল এরিশ, চোখের মাঝে এক রাশ আক্রোশ ধরে রেখে দাঁতে দাঁত পিষে গম্ভীর গলায় বলল, অরণ্য নয়, এরিশ, গ্যাংস্টার এরিশ ইউভান, যার মধ্যে দয়া, মায়া, করুণা, ভালোবাসা, দুর্বলতা কোনো কিছুর অস্তিত্ব নেই। আমাকে এই ইনোসেন্ট ব্লু আইজ দেখিয়ে কোনো লাভ হবে না, কারণ আমার কোনো দুর্বলতা নেই। আই এম হার্টলেস। এরিশের হাতের বাঁধন ছিল পাথরের মতোই শক্ত আর কঠিন, যেন মনে হচ্ছে ঈশানীর নরম তুলতুলে চোয়ালটা এক্ষুনি ভেঙে বেরিয়ে আসবে। তবুও কাঁদতে কাঁদতে ঈশানী বলে ওঠে, কেন ধরে এনেছেন আমাকে? কি ক্ষতি করেছি আপনার? আর আমার বন্ধু কোথায়? কয়েক সেকেন্ডের জন্য এক টুকরো ক্রূর হাসি খেলে গেল এরিশের ঠোঁটের আগায়। এর পরক্ষণেই আবার তা মিলিয়ে গেল কাঠিন্যতার আড়ালে। অতঃপর আগের মতোই শক্ত গলায় এরিশ বলে উঠল, কৈফিয়ত চাইছ? হ্যাঁ, চাইছি। কণ্ঠে দৃঢ়তা টানল ঈশানী। এরিশ ওর হাতের বাঁধন দ্বিগুণ শক্ত করে বলল, ইউ নো হোয়াট, কাউকে কৈফিয়ত কিংবা সেকেন্ড চান্স কোনোটাই দেয় না এরিশ, অ্যান্ড ইট উইল গনা বি ফান। আমি তোমাকে আগেও বলেছি, এখনও বলছি, আই এম নট দ্য প্রিন্স অফ ইয়োর ফেয়ারি টেল, আই এম দ্য মনস্টার অফ ইয়োর নাইটমেয়ার। আমি দয়ালু নই, তুমি যা ভেবেছ সেটাও নই। এই পৃথিবীতে আমার কোনো দুর্বলতা নেই, আর যার কোনো কিছুতে দুর্বলতা নেই তাকে কেউ কোনোদিন ভাঙতে পারে না, কেউ না। শুনেছ তুমি? আই হ্যাভ নো ফাকিং উইকনেস। সুতরাং আমার সঙ্গে এইসব ফেক ইনোসেন্স দেখিয়ে কোনো লাভ নেই, মিস ঈশানী তুজকর্নিয়া।
তুমি আর এই জীবনে কখনো এই জায়গা ত্যাগ করতে পারবে না। এখান থেকে বেরোনোর সকল রাস্তা তোমার জন্য চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। দ্যাটস ওয়াই এখন থেকেই একটা ভালো প্রস্টিটিউট হওয়ার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করো। চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে নাও। কথাগুলো শেষ করে ঈশানীকে ছেড়ে দিয়ে চলেই যাচ্ছিল এরিস, ঠিক তখনই পেছন থেকে ঝাঁঝালো কণ্ঠে চিৎকার করে উঠল ঈশানী। কিছু একটা ভেবে মাথা উঁচিয়ে দৃঢ় গলায় বলে উঠল, তোমার এই অহংকার তোমাকে সর্বশান্ত করে দেবে এরিস ইউভান। একটা কথা ভুল বলেছ তুমি। এই পৃথিবীতে দুর্বলতা ছাড়া কোনো প্রাণের অস্তিত্ব নেই, থাকতে পারে না। তোমার মতো জানোয়ারেরও দুর্বলতা রয়েছে, হয়তো তুমি সেটা এখনও উপলব্ধি করতে পারছো না। তবে আজ না হয় কাল, যখন তুমি তোমার দুর্বলতা ধরে ফেলবে, তখন কোনো একদিন তোমার সেই দুর্বলতা তোমাকে ধ্বংস করে দেবে, ভেঙে গুলিয়ে দেবে তোমার অহমিকার দেওয়াল, নিঃশেষ করে দেবে তোমার অস্তিত্ব। তোমার দুর্বলতাই হবে তোমার ধ্বংসের একমাত্র কারণ। অত্যন্ত ক্রোধে কথাগুলো বলার সময় তীর তীর করে কাঁপছিল ঈশানীর সর্বাঙ্গ। তবে ওর কথাগুলো কর্ণকুহরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল এরিসের ঠোঁটের সেই অদ্ভুত ক্রূর হাসি। তার বদলে সমগ্র মুখমণ্ডলে এসে ভর করল ভয়াবহ কাঠিন্যতা। চোখ দুটোতে জলজল করে উঠল রক্তিম তেজস্ক্রিয়তা, যেন নিভে যাওয়া অঙ্গার ঘিয়ের প্ররোচনায় দাও দাও করে জ্বলে উঠেছে মুহূর্তেই। এরপর ঘুরে দাঁড়িয়ে রাগে কাঁপতে থাকা ঠোঁট দিয়ে দুটো বাক্য উচ্চারণ করল শুধু, আমার সাথে লাগতে এসো না, ইউ ফাকিং বিচ। ব্যাস, আবারও নিজের হাত দিয়ে ঈশানীকে আঘাত করে বসল এরিস। এরিসের শক্ত হাতির ধাক্কায় ছিটকে মেঝেতে মুখ থুবড়ে পড়ল ঈশানী। তৎক্ষণাৎ ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো ওর নাক গলিয়ে। সমগ্র মুখমণ্ডল রক্তাক্ত, দমটা এবার বেরিয়ে যাওয়ার উপক্রম। তখনও মেঝেতে শুয়ে কাতরাতে কাতরাতে অবচেতন হওয়ার আগ মুহূর্তে নিজেকেই নিজে উপহাস করে হাসল ঈশানী। মনে মনে বলল, আবেগ এখন নিয়ন্ত্রণে, অথচ আমি ধ্বংসের শেষ প্রান্তে। না জেনে না শুনে দিন রাত একটা জানোয়ারকে ভালোবাসার শাস্তি হিসেবে এটা তোর প্রাপ্য ঈশানী। হ্যাঁ, এটাই তোর প্রাপ্য। ঈশানীর ঘর থেকে বেরিয়ে মাত্রই লাউঞ্জে ফিরেছে এরিস। লাউঞ্জে ফিরে সর্বপ্রথম শরীরের ব্লেজারটা অন্য পাশে ছুঁড়ে ফেলে টাইয়ের নটটা খানিক টানাটানি করে নিজের ব্যক্তিগত কাউচে মাথা এলিয়ে দিয়ে পা ছুড়িয়ে বসে পারে সে। ওকে বেশ ক্লান্ত আর নির্ঘুম দেখাচ্ছে। লাউঞ্জের এক কোণে ছোটখাটো একটা বার কাউন্টার, তুষার এতক্ষণ সেখানেই ছিল। তবে এরিসকে দেখা মাত্রই একটা রেড ওয়াইনের বোতল সমেত এগিয়ে এলো কাউচের দিকে। তখনও চোখ বন্ধ করে আধশোয়া হয়ে বসে আছে এরিস। তুষার সব সময়ের মতোই বেশ দক্ষ হাতে এরিসের জন্য গ্লাস ভর্তি ওয়াইন সার্ভ করতে করতে বলে, মিস ব্লু আইড অ্যাঞ্জেলের জ্ঞান ফিরল তাহলে। আপনাকে দেখে হতাশ মনে হচ্ছে এরিস। তৎক্ষণাৎ চোখের পাতা খুলে ফেলল এরিস। ওয়াইনের গ্লাসটা হাতে নিয়ে সূক্ষ্ম দৃষ্টিতে সেটাকে পরখ করতে করতে বলল, জাস্ট কিপ ইয়োর মাউথ শাট তুষার। হতাশা এরিসের ডিকশনারিতে নেই। লাইফ ইজ জাস্ট আ মাইন্ড গেম। হয় জিতে গিয়ে পুরো দুনিয়াকে দেখিয়ে দাও, আর নয়তো তোমার হার দুনিয়া দেখার আগেই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাও। হতাশা ইজ নট মাই টাইপ। ওয়াইনের গ্লাসে ছোট্ট একটা সিপ নিয়ে তুষারের দিকে ঘাড় বাঁকালো এরিস, যে এই মুহূর্তে এরিসকেই সার্ভ করায় ব্যস্ত। ইভেন ও নিজেও এটা ভালো করেই জানে, না বললেও তুষার ওর প্রত্যেকটা ইনস্ট্রাকশনে ঠিক কতটা স্ট্রিক্ট, কারণ বিচক্ষণতার দিক থেকে এরিসের চেয়ে কোনো অংশে কম নয় তুষার। তুষার জাওয়াদ এরিস ইউবানের ডান হাত, পাইথন প্যারাডাইসের সেকেন্ড লিডার, যার জীবনের মিশন আর ভিশন শুধু একটাই, জীবন দিয়ে হলেও পাইথন প্যারাডাইস আর এরিস ইউবানকে রক্ষা করে যাওয়া। বয়সের দিক থেকে বিবেচনা করলে এরিস আর তুষার সমবয়সী, তবে স্বভাবের দিক থেকে দুজনার বৈশিষ্ট্য বেশ আলাদা। এরিস যেমন হুটহাট রেগে গিয়ে চারিদিকে ধ্বংসযজ্ঞ বাঁধিয়ে দিতে এক সেকেন্ডও ভাবে না, তুষার মোটেই তেমন নয়। পরিস্থিতি অনুকূল হোক কিংবা প্রতিকূল, সকল অবস্থাতেই তুষারের মুখভঙ্গিমা থাকে একই রকম। উত্তেজিত নয়, বরঞ্চ ঠান্ডা মাথায় কৌশলে শত্রুপক্ষকে ঘায়েল করতে পারদর্শী তুষার। এরিস হার্টলেস, এটা সবাই জানে, তবে তুষারের মন মস্তিষ্কে কখন কি চলে তা ঠিকভাবে অনুমান করা দায়। এক কথায় হি ইজ আ মাস্টার মাইন্ড। মেয়েটাকে কি করবেন? তুষারের অকস্মাৎ প্রশ্নে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো এরিস। পায়ের ওপর পা তুলে আরেক দফা ওয়াইনে চুমুক দিয়ে জবাবে বলল, ও আমাদের কোটি কোটি টাকা এনে দিতে পারবে। আই নো দ্যাট, ওই জন্যই সেদিন মেরে ফেলতে বারণ করেছিলাম। আপনি তো জঙ্গলের মধ্যে টং ঘরে নিয়েই খেল খতম করে দিতেন। তুষারের কথাই কিছু একটা ভাবল এরিস, পরক্ষণেই ঠোঁট কামড়ে বলল, হ্যাঁ, কারণ আমি ভেবেছিলাম ও ওই স্পাইগুলোর মধ্যে একজন, নয়তো আমার রেস্ট্রিক্টেড এরিয়াতে এত সহজে একটা মেয়ে ঢুকে পড়ল। ইউ নো দ্যাট নট সো ইজি। টোটালি মিরাকল।
বাট ওর দামটা এখনো আনকাউন্টেবল। কথাটা বলে ঠোঁট বাঁকিয়ে হাসল তুষার। এরিস চোখ বন্ধ করে কিছুক্ষণ ভেবে চট করে চোখ খুলে সচকিত হয়ে বলে উঠল, ইউ নো হোয়াট তুষার, আমি এর আগে কখনো নীল চোখের বাঙালি মেয়ে দেখিনি। অলসো শি ইজ ভার্জিন। তুষার চোখ ছোট ছোট করে বলল, কিন্তু এত সহজে মেয়েটাকে নিজের ডেরায় টেনে আনলেন কি করে? কিঞ্চিত ঠোঁট বাঁকিয়ে কপট হাসল এরেশ। দু ঠোঁট গলিয়ে ইলেকট্রিক সিগারেটের ধোঁয়ার কুণ্ডলি উড়িয়ে বলল, জোর জবরদস্তি, টানা হেঁচড়া, আরেকটা পুলিশ কেস, এগুলো আসলে আমার পছন্দ নয়। সো তুমি ভালো করেই জানো আমি কি করেছি। হ্যাঁ জানি, ম্যানিপুলেট জিনিসটা আপনি খুব ভালোই পারেন। বাই দ্য ওয়ে, হোয়াট ইজ আওয়ার নেক্সট প্ল্যান? এবারে শিরদাঁড়া সোজা করে বেশ মনোযোগী হয়ে বসল এরিশ। হাতের ওয়েবটা সাইডে ছুঁড়ে ফেলে সামনের টি টেবিল থেকে কুড়িয়ে নিল আইপ্যাডখানা। সেটাকেই স্ক্রল করতে করতে তুষারের উদ্দেশ্যে বলল, নেক্সট টার্গেট উইল বি ব্লাড ডায়মন্ড। ইটস আ হিউজ প্রজেক্ট, বি রেডি ফর দ্যাট। এরিশের কথায় তীক্ষ্ণ ভাঁজ পড়ল তুষারের কপালে। ও কিছুটা চিন্তিত ভঙ্গিতে বলল, ব্লাড ডায়মন্ড মানে রক্ত হীরক, কিন্তু সেটা তো এক পিসই আছে, তাও আমাদের চরম শত্রু ড্র্যাগন হান্টার গ্রুপের গডফাদার ড্যানিয়েল হ্যারিসনের কাছে। ড্যানিয়েল এত সহজে আমাদের সঙ্গে ডিজ করবে বলে আপনার মনে হয়? ইটস নট আ ফাকিং ডিল, ইটস আ মিশন। ব্লাড ডায়মন্ড আমার চাই। এরিশের কথার জের ধরে তুষার আরও কিছু বলবে, তার আগেই সদর দরজা খুলে লাউঞ্জে প্রবেশ করে ডেকের একটা তুচ্ছ গার্ড। কোনো এক অজানা কারণে ভীষণ হাঁপাচ্ছে গার্ডটা। লোকটাকে দেখে ভ্রু কুঞ্জিত করে সাইডে রাখা রিভলভারটা লোড করতে শুরু করে দিল এরিশ। কারণ ও ভেবেছে অন্য কোনো শিপ থেকে হয়তোবা জলদস্যু আক্রমণ করেছে। অথচ তুষার বেশ ঠান্ডা আওয়াজে লোকটাকে জিজ্ঞেস করল, হাঁপাচ্ছ কেন, কি হয়েছে? বস, মেয়েটা হুট করেই শিপ থেকে ঝাঁপ দিয়েছে। ভয়ে ভয়ে মুখ থেকে কথাটা বের করল গার্ড। অ্যারিশ চোয়াল শক্ত করে জিজ্ঞেস করল, কোন মেয়েটা? নীল চোখের মেয়েটা। কথাটা শোনার সঙ্গে সঙ্গে রিভলভার সমেত লাউঞ্জ থেকে গটগটিয়ে বেরিয়ে গেল অ্যারিশ। যেতে যেতে ফের তুষারকে উদ্দেশ্য করে বলল, গার্ডসদের বলো জিসান ছেলেটাকে ধরে বাইরে নিয়ে আসতে। উত্তাল সমুদ্র, যেদিকে চোখ যায় সেদিকেই শুধু নীলাম্বর জলের আঁকাবাঁকা উর্মিমালা। দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত কোথাও কোনো প্রাণের অস্তিত্ব নেই। এ যেন পৃথিবীর বাইরে নতুন আর এক পৃথিবী। বিলাসবহুল এই জাহাজের ডেকের অংশটা একেবারে নিচে অবস্থিত। খানিক বাদে বাদে বিশালাকৃতির ঢেউগুলো এসে ভিজিয়ে দেয় জায়গাটা। আপাতত ঈশানীকে উদ্ধার করে গার্ডরা ডেকেই দাঁড়িয়ে আছে, কারণ ইতিমধ্যে অ্যারিশ চলে এসেছে ওখানে। অ্যারিশ যখন ডেকের বাইরে পা রাখে তখন দেখতে পায় গার্ডসদের কড়া পাহারার মাঝে দাঁড়িয়ে বুকের ওপর 2 হাত ভাঁজ করে রেখে ঠান্ডায় ঠকঠকিয়ে কাঁপছে ঈশানী। ওর পরনে সফেদ রঙা লং শার্ট আর জিন্স, যেগুলো আজ সকালেই মহিলা গার্ডরা ওকে পরতে দিয়েছিল। পাতলা ফিনফিনে শার্টটা ঈশানীর গমরঙা ত্বকের মতোই কোমল আর হালকা। পানিতে ভিজে সেটা এখন ত্বকের সাথে মিশে গিয়ে পুরোপুরি আয়নাতে পরিণত হয়েছে, যদিও সেদিকে বিন্দুমাত্র নজর নেই অ্যারিশের। তবে ঈশানীর শরীরের তীব্র কম্পন আর দাঁতের ঠকঠক আওয়াজটা ঠিকই স্পষ্ট শুনতে পাচ্ছে ও। ঈশানীর বেশভূষা দেখে অ্যারিশ বেশ বুঝতে পারল কোনোভাবে গার্ডসদের বোকা বানিয়ে পালাতে চেয়েছিল ঈশানী। ওয়েট, পালাতে তো চায়নি, বরং মরতে চেয়েছিল। কিন্তু মেয়েটা এখনও এটাই বুঝতে পারল যে অ্যারিশ ইউভ্যানের অনুমতি এখানে ব্যতীত কোনো কিছুই সম্ভব নয়, এমনকি আত্মহত্যাও নয়। ঈশানী কাঁপছে ঠিকই, তবে ওর 2 চোখে ভয়ের লেশমাত্র নেই, যেন মৃত্যুই ওর এখান থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র রাস্তা, আর ও সেটার জন্য পুরোপুরি প্রস্তুত। অ্যারিশ ওর দিকে যতই এগিয়ে আসছিল ওর চোখের ক্ষুব্ধতা ততই বৃদ্ধি পাচ্ছিল। এক পর্যায়ে মুখোমুখি হয় দুজন, দ্বিতীয়বারের মতো মিলিত হয় 2 জোড়া নেত্রপল্লব। একজোড়া গাঢ় নীল মণিযুক্ত চোখের গহ্বরে কঠিন দৃষ্টিপাত নিক্ষিপ্ত হয় আরেক জোড়া ধূসর বাদামি চোখের। দুজনার চোখেই আগুন ঝরা হিংস্রতা, এ যেন চোখের সঙ্গে চোখের স্নায়ুযুদ্ধ। কিন্তু এই দ্বন্দ্বে ঈশানীকে তো হার মানতেই হবে, কারণ ওর প্রতিপক্ষ স্বয়ং অ্যারিশ ইউভ্যান। এবং হলও সেটাই। ঈশানীর দিকে কঠোর দৃষ্টি অব্যাহত রেখে হুট করেই ওর কপাল বরাবর রিভলভার তাক করাল অ্যারিশ। না, তাতেও ঈশানী ভয় পেল না, তবে অ্যারিশের মাথায় সম্পূর্ণ ভিন্ন কিছু চলছিল, যা ঈশানীর কল্পনারও ঊর্ধ্বে।
ঈশানী তখনও নির্ভয়ে রিভলভারের সামনেই দাঁড়িয়েছিল। ওর সেই তীক্ষ্ণ দৃষ্টিকে সম্পূর্ণ উপেক্ষা করে মুহূর্তের মধ্যে রিভলভারটা ঈশানীর কপাল থেকে সরিয়ে নিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হাত ঘুরিয়ে মুমূর্ষ জিসানের বাম পাটাকে পয়েন্ট করে ট্রিগার প্রেস করে দেয় অ্যারিশ। হঠাৎ গুলির শব্দে সচকিত হয়ে উঠল ঈশানীর মস্তিষ্ক। ও ঘুরে দাঁড়িয়ে দেখতে পেল জিসানের বাম পা থেকে অঝোর ধারায় রক্ত গড়িয়ে পড়ছে। তার মানে গুলিটা জিসানের লেগেছে। ওর হাত দুটো শক্ত করে ধরে রেখেছে গার্ডরা। তবুও দাঁড়িয়ে থাকতে পারছে না জিসান, ক্রমশ পড়ে যাচ্ছে হাঁটু ভেঙে। জিসানের এহেন অবস্থা থেকে আপনা আপনি মুখের উপর হাত চলে গেল ঈশানীর। ও তৎক্ষণাৎ দৌড়ে যেতে চাইল জিসানের কাছে, তবে তার আগেই গার্ডসরা ধরে ফেলল ঈশানীকে। অযাচিত ঈশানী এবার অ্যারিশের সামনে গিয়ে দাঁড়াল। কেঁদে কেঁদে চেঁচিয়ে বলে উঠল, কি চাইছেনটা কি আপনি? জিসানকে কেন এভাবে আঘাত করছেন? আমার সাথে শত্রুতা থাকলে আমাকে মেরে ফেলুন, ওকে কেন কষ্ট দিচ্ছেন? অ্যারিশ নতুন উদ্যমে রিভলভার লোড করতে করতে বলল, আওয়াজ নিচে। আগেও বলেছি, এখনও বলছি, ওকে একমাত্র তুমিই বাঁচাতে পারো, আর না হলে। একটু থামল অ্যারিশ, অতঃপর কিছু একটা ভেবে বলল, আমি এবার ওর ডান পায়ে একটা গুলি করব, আর তারপর। অ্যারিশ কথা শেষ করার আগেই ঈশানী চোখ খিচে ভেজা স্যাঁতস্যাঁতে লোহার পাটাতনের ওপর হাঁটু ভেঙে ধপ করে বসে পড়ল। অপরাগ ঈশানী দু হাঁটুর ওপর শরীরের সবটুকু ভর ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে আহত কণ্ঠে বলে উঠল, কি করতে হবে বলুন, আমি সব করব, তবুও দয়া করে জিসানকে ছেড়ে দিন, প্লিজ। যদিও জিসান কথা বলার অবস্থায় নেই, তবুও ঈশানীর এহেন আত্মসমর্পণে হকচকিয়ে উঠল। অ্যারিশ একটা হার্টলেস ব্লাডি বিস্ট, ও পারে না এমন কিছুই নেই, তা জানা সত্ত্বেও কি করে এত সহজে হার মেনে নিল ঈশানী? কেনই বা নিল, ভাবছে জিসান। ওদিকে ঈশানীর কাকুতি মিনতি শুনে বেশ খুশি হল অ্যারিশ। কেউ যখন ওর কাছে হাত জোর করে কাকুতি মিনতি করে, জীবন ভিক্ষা চায়, সেটাও ভীষণ এনজয় করে, কারণ এটাই ওর নেচার। মানুষকে কষ্ট দেওয়া, অত্যাচার করা, তাদের উপর নিজের অবাধ কর্তৃত্ব ফলানোটা অ্যারিশের কাছে ভ্যালিউ অফ পাওয়ার ছাড়া আর কিছুই না। সমুদ্রের মাঝে ভীষণ হাওয়া দিচ্ছে, রোগা পাতলা ঈশানীকে জোর হাওয়ায় উড়িয়ে নিয়ে গেল বলে, অথচ ও একইভাবে অ্যারিশের সামনে হাঁটু ভেঙে বসে আছে। অপরাধ বোধ ওকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। মনে মনে ভাবছে, শুধুমাত্র আমার ভুলের জন্য জিসান এতটা কষ্ট পাচ্ছে, তার তো কোনো দোষ নেই, তাহলে ও কেন আমার জন্য এতটা শাস্তি ভোগ করবে? এটা আমি হতে দিতে পারি না, কিছুতেই না। নিজের জীবন দিয়ে হলেও জিসানকে আমার বাঁচানো উচিত। ঈশানীর ভাবনার ছেদ ঘটে অ্যারিশের প্রস্তাবে। যা বলছো, ভেবে বলছো তো? হ্যাঁ, ছোট্ট করে জবাব দেয় ঈশানী। ওকে, ফাইন। নির্বিকার ভঙ্গিতে কথাটা বলেই ঈশানীর কবজিতে হ্যাচকা টান মেরে ওকে দাঁড় করিয়ে দেয় অ্যারিশ। অতঃপর তুষারকে উদ্দেশ্য করে বলে, ওকে প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে বাংলাদেশের যে কোনো একটা বন্দরে ফেলে রেখে আসবে। তৎক্ষণাৎ হ্যাঁসূচক মাথা নাড়াতে নাড়াতে কোথাও একটা চলে যায় তুষার। আকস্মিক তীব্র জ্বরে ঈশানীর দৃশ্যপট পুরোপুরি ঝাপসা। ঝাপসা নিভু নিভু চোখে ও শুধু দেখতে পেল জিসানকে ওরা টেনে হিচড়ে ভেতরের দিকে নিয়ে যাচ্ছে। অথচ ঈশানীর হাতটা এখনও শক্ত করে ধরে রেখেছে অ্যারিশ। ওর মনে হচ্ছে এখনও হাত না ছাড়লে কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারিয়ে অ্যারিশের বুকেই ঢলে পড়বে ও। তবে ঈশানী খুব করে চাইছে এটা না হোক, কিন্তু কথায় আছে না, অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়। ঈশানীর সঙ্গেও তেমনটাই হল। ভাবনার কিছুক্ষণের মধ্যেই কাঁপুনি দিয়ে ওঠা তীব্র জ্বরের তোপে চেতনা হারিয়ে নিষ্ঠুর মাফিয়া বসটার বুকের ওপরেই ঢলে পড়ল ঈশা।